বেশ, তো আশা করি প্রত্যেকের কাছে দেখা যাচ্ছে। তো লার্নিং অ্যান্ড থিওরিজ আমরা যেটা করছিলাম তার প্রথম ক্লাস করেছি, আমরা আজকে তার সেকেন্ড ক্লাসটা করব। যে থিওরিটার নাম আমাদের সংযোজনবাদ। পুরনো ব্যাচে যারা পড়ছো তারা অলরেডি একবার এগুলো পড়েছো, নতুনদের কাছে একদমই নতুন এটা। সংযোজনবাদ, সংযোজনবাদের মধ্যে কি রয়েছে? একটা কথা রয়েছে সংযোগ, ঠিক আছে? সংযোগ, এই কথাটির অর্থ কি? সংযোগ মানে বলছি আমরা কোনো একটা জিনিসকে অন্য কোনো একটা জিনিসের সাথে যুক্ত করতে পারছি। এই দুটো ঘটনা যেখানে ঘটছে সেই থিওরিটাকে আমরা সংযোজনবাদ বলছি, ঠিক আছে? এই সংযোজনবাদ যে তত্ত্ব রয়েছে তার প্রবক্তা হলেন E.L. থর্নডাইক, ঠিক আছে? E.L. থর্নডাইক তিনি হলেন এই সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা। এই সংযোজনবাদ তত্ত্বের মধ্যে এই যে বললাম সংযোজন মানে হচ্ছে সেখানে একটা জিনিসের সাথে অন্য জিনিস একসাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে সংযোজন। এখানে কি কি যুক্ত হয়? একটা জিনিস যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় এস, আর একটা জিনিস যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় আর। অর্থাৎ এস এর সাথে আর এর যে সংযুক্ত করার ঘটনা, এস এবং আর এর সংযুক্ত হওয়ার যে ঘটনা, সেটাই হচ্ছে সংযোজনবাদ তত্ত্ব। এই এস কি আর আর কি, এটা অবশ্যই কেবলমাত্র ইংরেজি অ্যালফাবেট নয়। এস ইন্ডিকেট করে কি? স্টিমুলাস। এস ফর স্টিমুলাস, স্টিমুলাস, ঠিক আছে? স্টিমুলাসকে বাংলাতে কি বলে? স্টিমুলাসকে বাংলায় বলা হয় উদ্দীপক। আর আর ফর কি? আর ফর হচ্ছে রেসপন্স। রেসপন্স যেটাকে আমরা বাংলাতে কি বলছি? প্রতিক্রিয়া, ঠিক আছে? তাহলে সংযোজনবাদ তত্ত্ব আমরা কোনটাকে বলছি? যে তত্ত্ব অনুসারে প্রাণী যখন কোনো জিনিস শেখে, আমরা অবশ্যই এটা কিন্তু শিখন যে চ্যাপ্টার আমরা শুরু করেছি তারই একটা অন্য টপিক, সাব টপিক, ঠিক আছে? তো অবশ্যই শিখন নিয়ে আলোচনা করছি আমরা। তো যখন কোনো একটা প্রাণী কোনো কিছু শিখছে তখন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে এক প্রকার সংযোগ তৈরি হয়, মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়া পরস্পর মিশে যায়। এর ফলে যে শিখন সেটা ঘটছে, এই তত্ত্বটাকে আমরা সংযোজনবাদ তত্ত্ব বলছি। দেখো, সংযোজনবাদী বা আচরণবাদীদের মতে শিখন প্রক্রিয়া হলো বিচার বুদ্ধি বর্জিত যান্ত্রিক প্রক্রিয়া মাত্র। মনে রাখবে, তারা কি বলেছেন? তারা শিখন প্রক্রিয়াকে বিচার বুদ্ধি বর্জিত এক প্রকার কেবল যান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন। এখানে বিচার বুদ্ধি বর্জিত যান্ত্রিক প্রতিক্রিয়া মানে কি বা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তারা বলছে যে যখন কোনো জিনিস আমরা কোনো প্রাণীকে শেখাচ্ছি বা মানুষ যখন শিখছে তখন সে চিন্তা করার দরকার নেই, সে কোনো একটা জিনিসকে বারবার ভুল করতে করতে এক সময় হঠাৎ করে শিখে যায়। সেই জিনিসটাকে বলা হচ্ছে বিচার বুদ্ধি বর্জিত যান্ত্রিক প্রক্রিয়া, ঠিক আছে? মানে কি, ধরো তুমি গাছ লাগাবে, ঠিক আছে? এবার সেই গাছ লাগাবে যখন দেখবে গাছ, যখন তুমি ফুলের গাছ কিনে আনবে এরকম একটা প্যাকেটের মধ্যে থাকে, তাই না? গাছটা থাকে কোথায়? প্যাকেটের মধ্যে। এবার আমরা যখন গাছ লাগাবো এই যে গ্রো ব্যাগ বা প্যাকেট যেটা থাকে সেটাকে কেটে এই মাটির সমেত গাছটাকে মাটির মধ্যে করা হয়, তাই না? এবার কি হলো না, তুমি গাছ লাগাবে বলে গাছ কিনে নিয়ে এলে, এবার তুমি জানো না যে এই প্যাকেট কেটে রোপণ করতে হয়। তো যেমন আছে প্যাকেট সমেত তুমি গাছ মাটিতে পুঁতে দিলে, এরপরে 2 মাস 6 মাস পর গাছটা বেঁচে থাকলো কিন্তু এর কোনো বৃদ্ধি হলো না, ফুল ফুললো না, ফল ধরলো না, ঠিক আছে? এরকম ভাবে তুমি 1000টি গাছ লাগালে একটি গাছে কিন্তু ফল ফুল কোনো কিছু ধরলো না, যেমনকার গাছ তেমন থেকে রয়েছে। এবার কোনো একটা গাছে লাগাতে গিয়ে হাত লেগে হঠাৎ করে এই প্যাকেটটা ফেটে গেছিল। তুমি কি ভেবেছিলে যে প্যাকেটটা তো ফেটে গেছে, যা এই গাছটা মনে হয় আর হবে না। এবার তবুও সেই গাছটাকে তুমি মাটিতে পুঁতে দিয়েছিলে, দেখলে 1000টা গাছের মধ্যে 999টি গাছ যেমনকার তেমন হয়ে রয়েছে, এবং ওই একটি গাছ যেটার হাত লেগে ভুলবশত প্যাকেটটি ফেটে গেছিল তোমার, সেই গাছটি কিন্তু ফুল ফল ধরেছে এবং সবথেকে ভালোভাবে সেই গাছটি হয়েছে। তো এখান থেকে তুমি কি শিখতে পারলে? এখান থেকে শিখতে পারলে যে গাছ লাগানোর সময় যে প্যাকেট সেটাকে কেটে অবশ্যই বসাতে হয়, ঠিক আছে? তো এই যে ধরনের শিখনটা হলো, এইটাই হচ্ছে আমাদের সংযোজনবাদের মতো। অর্থাৎ দেখো,
আমরা যদি একবার চিন্তা ভাবনা করতাম যে গাছের যে শিকড় সেটা তো এই প্যাকেটের মধ্যে দিয়ে বাইরে বেরোবে না, তাহলে মাটির মধ্যে সেটা ছড়িয়ে পড়তে পারবে না, তাই অবশ্যই প্যাকেটটাকে কেটে গাছ লাগানো উচিত। এই যখন চিন্তন করছি তখন সেটা চিন্তামূলক দিকে চলে যাচ্ছে, কিন্তু সংযোজন বাদে প্রাণী যখন কোনো জিনিস নতুন নতুন শেখে, সে কোনো জিনিসকে চিন্তা করে না, সে শুধু করে যায়, করতে করতে বিভিন্ন ভুল করে, যেমন এই যে ভুল ভাবে আমরা গাছগুলো লাগিয়েছিলাম এরকম ভাবে ভুল করে, এবং ভুল করতে করতে হঠাৎ করে সে সঠিক পদ্ধতিটাকে শিখে ফেলে। এইটা কি বলা হচ্ছে সংযোজনবাদ। এবার যে বিড়ালের উপর পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা দেখলে আমরা আরো সহজে বুঝতে পারবো। দেখো, যেহেতু এখানে বিচার, বুদ্ধি, বিবেচনা, চিন্তন কোনো কিছুর গুরুত্ব নেই, যে কারণে এই প্রক্রিয়াটাকে যান্ত্রিক প্রক্রিয়া বলা হয়। তো মনে রাখবে, যদি প্রশ্ন আসে শিক্ষণের যান্ত্রিক প্রক্রিয়া বলা হয় কোন তত্ত্বকে, মনে রাখবে থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল বা সংযোজনবাদের যে তত্ত্ব সেটাকেই যান্ত্রিক তত্ত্ব বলা হয়। এখানে এই যে বললাম উদ্দীপক বা স্টিমুলাস এবং প্রতিক্রিয়া অর্থাৎ রেসপন্স এস এবং আর এর মধ্যে এক প্রকার বন্ধন সৃষ্টি হয়, মানে এক প্রকারের সংযোগ সৃষ্টি হয়, যে কারণে এই তত্ত্বের অন্য নাম রয়েছে আবার এস আর বন্ড থিওরি। বন্ড মানে হচ্ছে বন্ধন। ঠিক আছে, তাহলে দেখো সংযোজনবাদ তত্ত্বের কিন্তু একাধিক জিনিস আমরা এখানে জানলাম। সংযোজনবাদ তত্ত্বে কোন দুটো জিনিসের মধ্যে সংযোগ ঘটে? স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে সংযোগ ঘটে, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ঘটে প্রাণীর। ঠিক আছে, এর ফলে শিখন ঘটে। সংযোজনবাদে যে সমস্ত শিখনগুলো হয় সেগুলো বিচার, বুদ্ধি, চিন্তা ভাবনা ছাড়াই যান্ত্রিকভাবে বারবার ভুল করার মাধ্যমে হয়। বারবার ভুল করার মাধ্যমে সঠিক জিনিসটা আমরা একসময় শিখি, যেই কারণে এই তত্ত্বের অন্য নাম প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, ট্রায়াল এন্ড এরর থিওরি ইংরেজিতে বলা হয়। আর এখানে যেহেতু উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ঘটে স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে, সেই কারণে এর অন্য নাম এস আর বন্ড থিওরি। প্রত্যেকটা থিওরি নাম আলাদা, কিন্তু জনক সেই একজনই, ই এল থর্নডাইক, যিনি এই তত্ত্বের জনক। ঠিক আছে, দেখো থর্নডাইকের সংযোজনমূলক তত্ত্ব আচরণমূলক তত্ত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এই যে দেখতে পাচ্ছি আমরা ইএল থর্নডাইক, তিনি আচরণবাদীদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বিভিন্ন প্রাণীর শিখন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি একটা বই লিখেছিলেন, বই নয় ঠিক এক প্রকারের জার্নাল লিখেছিলেন, অ্যানিমাল ইন্টেলিজেন্স। তিনি মূলত অ্যানিমালসের উপরেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতেন। অ্যানিমালসের উপরে তিনি পরীক্ষা নিরীক্ষা করতেন। তো অ্যানিমাল ইন্টেলিজেন্স নামক এক প্রকার জার্নাল, সেখানে তিনি শিখন সম্পর্কিত তার এই যে থিওরি রয়েছে সেটাকে প্রকাশ করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে এই যে থর্নডাইকের যে তত্ত্বটা রয়েছে, এই তত্ত্বের মাধ্যমে আমরা সেই সমস্ত প্রাণীদেরকে কোনো জিনিস শেখাতে পারি যাদের আইকিউ লেভেল মানুষের থেকে কম। ঠিক আছে, মানুষের থেকে কম, যেমন কি কুকুর, বাঘ, সিংহ ইত্যাদি। এদের বুদ্ধি মানুষের থেকে কম। মানুষের জন্য বা বাচ্চাকে কোনো জিনিস শেখাতে গেলে অবশ্যই এই তত্ত্ব কিন্তু কার্যকর হয় না খুব একটা। ঠিক আছে, এবার সার্কাসে যে সমস্ত পশুদেরকে ট্রেনিং দেওয়া হয়, যেমন হাতি, বাঘ, গন্ডার ইত্যাদি, তাদেরকে কিছুটা পরিমাণে এই তত্ত্বের মাধ্যমে শেখানো হয়। আবার আমাদের প্যাভলভের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বকে অনুসরণ করে শেখানো হয়। ঠিক আছে, প্যাভলভের যে তত্ত্ব সেটা অনেক জায়গায় আমাদের ভাষা শিখনে বাচ্চাদেরকে কাজে লাগে, কিন্তু থর্নডাইকের যে সংযোজনবাদ রয়েছে সেটা খুব বেশি মানুষের ক্ষেত্রে কার্যকর হয় না। তো মনে রাখতে হবে এটাই যে যে সমস্ত প্রাণীদের আইকিউ বা বুদ্ধিমত্তা মানুষের থেকে অনেক কম, সেই সমস্ত প্রাণীদেরকে কোনো জিনিস শেখানোর জন্য এই যে থর্নডাইকের সংযোজনবাদ সেটাকে ব্যবহার করা হয় এই তত্ত্বকে। থর্নডাইকের মতে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপন, এই যে বললাম এস এবং আর এর মধ্যে যখন একটা বন্ড তৈরি হয়, সংযোগ তৈরি হয়, সেই সংযোগ স্থাপন হলো শিখন। লার্নিং ইজ ডিউ টু দ্য কানেকশন বিটুইন স্টিমুলাস এন্ড রেসপন্স। এই কারণেই এই তত্ত্বকে সংযোজনবাদ বা থিওরি অফ কানেকশনিজম বলা হচ্ছে। ঠিক আছে, যেমন কোন ছাত্রকে যদি আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হয়, তাহলে ছাত্রটি সমস্যাটি সমাধানের জন্য বিভিন্ন সূত্র প্রয়োগ করে। যখন সে নির্ভুলভাবে সূত্রটি প্রয়োগ করলো, তখনই সে সমস্যার সমাধানে সমর্থ হলো। তোমাকে একটা সরল করতে দেওয়া হলো, যেমন দেখবে যদি অনেকটা বড় বদমাস নিয়মে সরল দেওয়া হয়, অনেকের ভুল হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ কি, এত চিহ্ন থাকে, কোথায় বার আছে, কোথায় ফার্স্ট ব্র্যাকেট আছে, কোথায় গুণ, কোথায় ভাগ, এই সমস্ত করতে গিয়ে এক জায়গায় তুমি ওলটপালট করে ফেললে অ্যান্সার কিন্তু আর মিলবে না, তাই না? তো এরকম ভাবে কোনো একটা বড় বদমাস নিয়মে সরল রয়েছে, তুমি বদমাস রুল না মেনে করতে লাগলে,
অঙ্কটা সঠিকভাবে করলে কিন্তু উত্তর মিলছে না, মানে উত্তর ভুল হয়ে গেছে, তাই না? এবার এইরকম ভাবে সরল করতে 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 হঠাৎ তুমি বুঝতে পারলে যে আচ্ছা এই নিয়মে করলে সরলের সঠিক উত্তর কিন্তু তুমি বের করতে পারছো। এই যে ভুল করতে করতে হঠাৎ করে ঠিক জিনিসটা শেখা, এই জিনিসটাই হচ্ছে সংযোজন বাদ। তুমি রান্না শিখছো, রান্না করছো, প্রথম দিন এমন রান্না করেছো কেউ সেটা খেতে পারলো না, দ্বিতীয় দিন নুন দিতে ভুলে গেছো, তৃতীয় দিন নুন বেশি দিয়ে দিয়েছো, চতুর্থ দিন ঝাল বেশি হয়ে গেছে, এরকম হয় না প্রথম প্রথম? কিন্তু দেখবে এরকম ভাবে চেষ্টা করতে করতে একটা দিন এই যে রান্নার মশলাপাতি এটা তোমার আয়ত্তে চলে আসে, অর্থাৎ তুমি সেই টাইমে বুঝতে পারবে যে ঠিক কতটা নুন দেওয়া উচিত বা ঠিক কতটা ঝাল দেওয়া উচিত। ঠিক আছে, প্রথম প্রথম বেশি হয়ে যায় সবার ক্ষেত্রে বা কম হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই যে প্রথম প্রথম বেশি কম হতে হতে এক সময়তে তুমি শিখে যাচ্ছ যে ঠিক এতজনের রান্নাতে এতটা পরিমাণ নুন বা ঝাল দেওয়া দরকার, এটাও একবারে সংযোজনবাদের মতোই, ভুল করতে করতে সঠিকটা শেখা। দেখো যেমন আমরা এখানে একটা যে ছবি দেখতে পাচ্ছি, এখানে একজন মেয়েকে বন্দি করা হয়েছে। এবার এই মেয়েটি যদি এই ঘর থেকে বাইরে বেরিয়ে যাব ভাবে, তাহলে সে কি করবে? সে বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করবে এই বেরিয়ে যাওয়ার। এখানে দেওয়ালে লাথি মারতে পারে, সে মাটি খুঁড়তে পারে, ঠিক আছে, সে দেওয়ালে মাথা ঠুকতে পারে, সে চুপ করে বসেও থাকতে পারে, কিন্তু কোনো কিছুই কিন্তু তার ফলপ্রসূ হবে না। কিন্তু যখন সে তার এই যে জানলা রয়েছে, এই জানলা দিয়ে হয়তো সে বেরিয়ে গেল, বা এখানে রড হয়তো ভাঙা রয়েছে, এদিক দিয়ে সে দেখতে পেলো, এটা দিয়ে বেরিয়ে গেল, সেই টাইমে সে কিন্তু রেহাই পেলো এই ঘর থেকে। তো এই যে ভুলভাল প্রতিক্রিয়াগুলো করছিল, দেয়ালে লাথি মারা বা দেয়ালে মাথা ঠোকা, বা এই যে সিমেন্টের তৈরি যে ফ্লোর রয়েছে, এই ফ্লোরে গর্ত করার চেষ্টা করা, এই সমস্ত গুলো ছিল তার ভুল প্রচেষ্টা। এগুলো করে করে সে বোর হয়ে গেছিল, সে কোনো কিছুই বুঝতে পারেনি। তারপরে হঠাৎ করে এই যে জানালার কাঁচ ভেঙে সে চলে গেল বেরিয়ে। তো এই যে ভুল প্রচেষ্টা করতে করতে সঠিক প্রচেষ্টাটা করে ফেলা বা এবং সেটাই সফল হওয়া, এটাকে আমরা সংযোজন বাদের কথা বলছি। ঠিক আছে, এবার দেখো শিক্ষণের ক্ষেত্রে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, ট্রায়াল এন্ড এরর থিওরি অফ লার্নিং, জনকে ইএল থর্নডাইক। ঠিক আছে, দেখো আমেরিকান মনোবিদ এডওয়ার্ড লি থর্নডাইক উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে প্রচেষ্টা এবং ভুলের কৌশলকে ব্যাখ্যা করেছেন। তিনি বিভিন্ন প্রাণীর শিখন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং অ্যানিম্যাল ইন্টেলিজেন্স জার্নালে সেটা প্রকাশ করেছেন। এটা আমরা আগেই দেখলাম। দেখো থর্নডাইক প্রচেষ্টা এবং ভুলের যে তত্ত্বের যে পরীক্ষাটা করেছিলেন, সেই পরীক্ষার মধ্যে তিনি ইউজ করেছিলেন কি একটা বিড়ালকে। ঠিক আছে, ছবিটা এখানে দেওয়া যায়নি, দিয়ে দেবো আমি পিডিএফ শেষে। তো তিনি একটা বিড়ালের উপরে এই পরীক্ষাটা প্রথম করেছিলেন। দেখো থর্নডাইকের মতে প্রাণীরা বারবার প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে শেখে। থর্নডাইক কুকুর, বিড়াল, মানুষ প্রভৃতির উপরে পরীক্ষা করেছিলেন, তবে ক্ষুধার্ত বিড়ালের উপর তার পরীক্ষাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম অবস্থায় প্রাণী কোনো কিছু বিষয় শিখতে গেলে ভুল করে এবং ধীরে ধীরে সেই ভুলের মাত্রা কমে ও তার প্রকৃত আচরণে পরিবর্তন ঘটে। এর মাধ্যমেই শিখন লাভ ঘটে। তিনি এটা বলেছেন যে কোনো প্রাণী যখন প্রথম কোনো জিনিস শেখে বা শিখতে যায়, সেই টাইমে সে ভুল করে, এটা স্বাভাবিক, এবং আস্তে আস্তে যত দিন যায় সেই ভুলের পরিমাণ কমতে থাকে এবং ওই প্রাণী সঠিক আচরণটি কিন্তু শিখে যায়। ঠিক আছে, এটা বললেন আমাদের থর্নডাইক। আর এই তত্ত্বটাকে, তার এই মতবাদটাকে নিয়ে তৈরি তার টোটাল থিওরিটা। দেখো প্রচেষ্টা এবং ভুল পরীক্ষাটি করার জন্য তিনি একটি ক্ষুধার্ত বিড়ালকে খাঁচার মধ্যে রেখে দেন এবং বাইরে রাখেন খাবার মাছ হিসেবে। ঠিক আছে, খাঁচাটাতে একটি দরজা থাকে যেটি খোলার জন্য খাঁচার নির্দিষ্ট একটি স্থানে লিভার যন্ত্রে চাপ দেওয়া হয়, অর্থাৎ এরকম একটা বক্স। তোমরা আগে দেখেছো স্কিনারের থিওরিতেও পড়বে, আবার একই রকম পরীক্ষা। এরকম একটা বক্স, এই বক্সের ভিতরে একটা ক্যাট বিড়াল রয়েছে। সেই বিড়ালটা বের হওয়ার জন্য একটা নির্দিষ্ট দরজা রয়েছে, কিন্তু এই দরজাটি তখনই খুলবে যখন এরকম একটা হাতল রয়েছে, সেই হাতলের উপর যখন বিড়ালটি চাপ দেবে তখন এই দরজাটি খুলবে। এবার বিড়ালটির যে বক্সটি সেটা ট্রান্সপারেন্ট, খাঁচা মানে ভিতর থেকে বাইরে দেখা যাচ্ছে। তো বিড়ালটি দেখতে পাচ্ছে খাঁচার বাইরে এখানে এক টুকরো মাছ আছে। ঠিক আছে, মাছ আছে এখানে। এবার বিড়াল কি করবে? মাছ ক্ষুধার্ত বিড়াল যেহেতু সে মাছ খাওয়ার জন্য ছটফট করবে, অর্থাৎ সে কি করছে, এবার এই যে বক্সের ভিতরে সে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করতে করতে সে বেরোতে পারছে না। এবার দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে এই যে হাতলের সাথে তার ধাক্কা লেগে গেল এবং হাতলে চাপ পড়ে দরজা খুলে গেল। সে বেরিয়ে এসে মাছ খেলো। প্রথম দিন গেল এরকম, দ্বিতীয় দিন একই পরিস্থিতি তৈরি করা হলো। একই রকম ভাবে বিড়াল খাঁচার ভিতরে দৌড়াদৌড়ি করতে লাগলো। আবার ভুল করে তার এই হাতলে চাপ লেগে দরজা খুলে গেল। বিড়াল কিন্তু এখনো বুঝতে পারছে না যে কিভাবে দরজা খুলছে।
এরকম ভাবে প্রচুর বার 600 থেকে 800 বার এই পরীক্ষা করার পর দেখা গেল বিড়ালটা এবার বুঝতে পেরেছে যে ঠিক এই জায়গাতে এসে আমি ধাক্কা দিলেই দরজা খুলে যাচ্ছে। তখন বিড়াল কি করলো, এই 600 থেকে 800 বার মানে 600 থেকে 800 দিন পর পর এই একই পরিস্থিতি সামনে বিড়ালকে আনার পর বিড়াল এবার শিখে গেছে, মানে বিড়ালটি শিখন হয়েছে। এবার যখন বিড়ালকে এই খাঁচার মধ্যে ভরে দেওয়া হচ্ছে, সামনে মাছ দেওয়া হচ্ছে, বিড়াল কিন্তু আর আগের মতো ওরকম দৌড়াদৌড়ি করছে না। সে আস্তে আস্তে আসছে এবং হাতলের মধ্যে চাপ দিয়ে দরজা খুলে বেরিয়ে মাছ খেয়ে আবার ঢুকে পড়ছে। পরের দিন করা হলো, পরের দিনও দেখা গেল একই জিনিস, সে হাতলের মধ্যে চাপ দিল, ব্যাস তোমার বেরিয়ে গেল, মাছ খেলে চলে গেল। মানে এইবার বিড়ালটি শিখন হয়েছে। এবার দেখো প্রথম দিন যখন বিড়ালটিকে খাঁচার মধ্যে ভরা হয়েছিল, বিড়ালটি কি করেছিল, বিড়ালটি কিন্তু এদিকে ওদিকে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করেছিল, যেগুলো দরকার ছিল না। শুধুমাত্র হাতলে একবার টাচ করলেই দরজা খুলে যেত। তো সেই দৌড়াদৌড়িগুলো সেগুলো অবাঞ্ছিত ছিল, সেগুলো ছিল ভুল প্রতিক্রিয়া। এবার বিড়াল কি করেছে, আস্তে আস্তে এই যে 800 নম্বর দিনে মানে প্রায় 2 বছরের বেশি এই একই পরিস্থিতিতে আসার পর বিড়ালটি কি করেছে, এবার ভুল যে প্রতিক্রিয়াগুলো সে করতো সেগুলোকে এলিমিনেট করে দিয়েছে, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে এবং কেবলমাত্র যে সঠিক প্রতিক্রিয়া রয়েছে সেই সঠিক প্রতিক্রিয়াটিকে সে একীকরণ করেছে, অর্থাৎ কালেক্ট করে নিয়েছে। মানে সে দেখেছে যে এইগুলো ভুল, এগুলো করার দরকার নেই, সঠিক জিনিসটাকে শুধুমাত্র নেওয়া। এইভাবে তার মধ্যে এবার শিখন উৎপন্ন হলো। এবার এই যে শিখন থিওরি রয়েছে এর কিছু অসুবিধা রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এতে প্রচুর সময় লাগে, অর্থাৎ একটা বিড়ালকে 600 থেকে 800 বার এই পরিস্থিতির সামনে নিয়ে আসা হয়েছে, তাহলে এটা একটা প্রচুর সময় সাপেক্ষ একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে উন্নত বুদ্ধিমত্তা যুক্ত যে সমস্ত প্রাণী রয়েছে, যেমন বানর হতে পারে, শিম্পাঞ্জি হতে পারে, ওরাংওটাং হতে পারে, তাদের ক্ষেত্রে তাদের যেহেতু আইকিউ মানুষের মতোই প্রায়, সেই কারণে তারা কিন্তু এই ধরনের শিখন প্রক্রিয়াতে শিখতে পারে না। আমরা এর পরে একটা থিওরি পড়বো, গেস্টাল্ট থিওরি, কাকা কোহলার এবং ওয়ার্ডিমারের, ঠিক আছে? সেখানে আমরা দেখবো যে তারা শিম্পাঞ্জির উপরে একটা পরীক্ষা করেছিলেন। শিম্পাঞ্জিটার নাম ছিল সুলতান। তো সুলতান নামক এই শিম্পাঞ্জির উপর তারা যখন পরীক্ষা করেন, তারা কিন্তু এই থর্নডাইকের এই যে পরীক্ষাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিলেন। থর্নডাইক যেটা বলেছিল যে মানুষ ছাড়া সমস্ত প্রাণী তার তত্ত্ব অনুসারে এইভাবে ভুল করে করে আস্তে আস্তে শেখে, শিম্পাঞ্জির মতো প্রাণী কিন্তু সরাসরি চিন্তা করার মাধ্যমে বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করেছিল। আমরা এর পরে পড়বো গেস্টাল্ট থিওরি, ঠিক আছে? দেখো এবার এই লিভার যন্ত্রে চাপ দিতে হয় কিসের জন্য, দরজা খোলার জন্য। খাঁচার মধ্যে থাকা ক্ষুধার্ত বিড়ালটি খাবার দেখা মাত্র উদ্দেশ্যহীন ও বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করা শুরু করে। বেশ কিছুক্ষণ বৃথা চেষ্টা করার পর হঠাৎ নির্দিষ্ট স্থানে থাকা লিভার যন্ত্রে পা পড়ে তার দরজা খুলে যায়। দ্বিতীয়বার তিনি এই পরীক্ষার পুনরাবৃত্তি করেন। বিড়ালটি পূর্বের মতোই উদ্দেশ্যহীন এবং পরিকল্পনাহীন ভাবে আচরণ করে। মানে প্রথম দিন যেমন হলো, দ্বিতীয় দিন খুব একটা তফাৎ দেখা যায়নি, কেবল খুব সামান্য একটু তফাৎ দেখা গেছে, সেটা হচ্ছে সময়ের, ঠিক আছে? দেখো তার পায়ের চাপে দরজা খুলে যায় এবং বাইরে এসে বিড়ালটি খাবার খায়। থর্নডাইক লক্ষ্য করে বিড়ালটির উপর প্রথমবারের সমস্যা সমাধানের কোনো প্রভাব দ্বিতীয়বার পড়েনি, কেবলমাত্র প্রথমবারের থেকে খুব অল্প সময় এবং কম চেষ্টায় বিড়ালটি খাঁচা থেকে বেরিয়ে আসার সমস্যায় সমাধান করেছে। কিন্তু তার মানে এই নয় যে সে শিখে গেছে, তৃতীয় দিন ভরলে তৃতীয় দিনও সে ওরকম ভাবে দৌড়াদৌড়ি করবে যেটার কোনো রকম দরকার নেই। দেখো তৃতীয়বারের পরীক্ষা দিতে চেষ্টার সংখ্যা এবং সময় আরো কম লেগেছে, অর্থাৎ এখানে তিনি একটা গ্রাফ পেপারের মাধ্যমে এটাকে দেখিয়েছিলেন। কি দেখা গেল, এটা হচ্ছে দিন সংখ্যা, ডে। এই ওয়াই অক্ষ বরাবর ডে, এক্স অক্ষ বরাবর রয়েছে আমাদের প্রচেষ্টা। দেখা যাচ্ছে কি যে প্রচেষ্টা যত আস্তে আস্তে বাড়ছে, দিন যত বাড়ছে, ধরো প্রথম দিন প্রচেষ্টা লাগলো মানে এতক্ষণ পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত বিড়ালকে প্রচেষ্টা করতে হলো খাঁচা থেকে বেরিয়ে আসার। দ্বিতীয় দিনে দেখা যাচ্ছে যে 50 মিনিট প্রচেষ্টা করেই সে বেরিয়ে চলে গেল দ্বিতীয় দিনে। তৃতীয় দিনে দেখা যাচ্ছে 40 মিনিটের মধ্যে বিড়াল খাঁচা থেকে বেরিয়ে চলে গেল। এইভাবে যখন 800 দিন পেরিয়ে গেছে, 800 দিন, তখন দেখা যাচ্ছে যে কেবলমাত্র 1 মিনিটের মধ্যে বিড়াল খাঁচা খুলে বেরিয়ে এসে খাবার খাচ্ছে। অর্থাৎ এই যে দেখো দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিড়ালটির প্রচেষ্টার সংখ্যা কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, তাই না? প্রথম দিনে যেখানে 1 ঘন্টা সময় লেগেছিল বিড়ালটির খাঁচা খোলার জন্য, 800 নম্বর দিনে মাত্র 1 মিনিট লেগেছে খাঁচা খোলার জন্য। ঠিক একই জিনিস আমাদের প্রত্যেকের জীবনে দরকার। তোমার যদি আজকে সিডিপি পড়তে কঠিন লাগে, তুমি এই সিডিপি যদি না ছেড়ে দিয়ে প্রত্যেকটা দিন পড়তে থাকো, 1 বছর যদি মন দিয়ে পড়াশোনা করো, সিডিপি কেন যে কোনো বিষয় তখন তোমার কাছে সেটা প্রিয় হয়ে যাবে, সেটা ইজি হয়ে যাবে, তাই না? এবার যদি কঠিন বলে আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের পক্ষে কঠিন লাগবে সেটা। দেখো অবশেষে
একসময় দেখা গেল বিড়ালকে খাঁচার মধ্যে ঢোকানোর পরেই অনায়াসে নির্দিষ্ট স্থানে চাপ দিয়ে সে খাঁচা খুলে বেরিয়ে এসে খাবার খায়, যে কোনো ভুল প্রচেষ্টা ছাড়াই। অর্থাৎ বিড়ালটির শিখন এবার সম্পূর্ণ হয়েছে, কিন্তু এতে সময় অনেক বেশি লেগেছে। থর্নডাইকের পরীক্ষার ফলাফলগুলো বিচার করলে শিখন প্রক্রিয়ায় কয়েকটি স্তর পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন দেয় যে নিম্নোক্ত কোনটি থর্নডাইকের যে শিখন প্রক্রিয়া তার স্তরের অন্তর্গত, মানে নিচে কোনটি থর্নডাইকের শিখন প্রক্রিয়ার স্তর, এইভাবে মনে রাখবে। দেখো, প্রথম হচ্ছে বিড়ালটির মধ্যে ভালো করে বুঝে নাও, এটা মুখস্থ করার দরকার নেই, মানে মুখস্থ করা তো দরকার কিন্তু মুখস্থ রাখতে হবে না, এমনি শুনে নিলেই মুখস্থ হয়ে যাবে এটা। তাহলে দেখো বিড়ালটা কি দরকার, প্রথমে একটা তাড়না দরকার। অর্থাৎ বিড়ালটি যদি ক্ষুধার্ত না থাকতো, তাকে যদি এক পেট খাইয়ে খাঁচায় ভরে দেওয়া হতো, তাহলে সে কি বাইরের ওই একটুনো মাছ খাওয়ার জন্য কি অত দৌড়াদৌড়ি করতো? করতো না। কিন্তু বিড়ালটিকে প্রচন্ড ক্ষুধার মধ্যে রাখা হয়েছে, হাঙ্গরি রাখা হয়েছে তাকে, যে কারণে তাকে যখন খাঁচায় ভরে দেওয়া হয়েছে সে বাইরের মাছ খাওয়ার জন্য ছটফট করেছে। অর্থাৎ তাড়না দরকার তার, ঠিক আছে? তাড়না দরকার। ধরো তোমার মধ্যরাতে, শীতের রাত, মাঝরাতে তোমার প্রচন্ড জল তেষ্টা লেগেছে, তুমি জল নিয়ে আসতে ভুলে গেছো তোমার রুমের মধ্যে, তো সেই কারণে তখন তুমি কি ওই যে তোমার ব্ল্যাঙ্কেট ছেড়ে তখন তুমি নিচে গিয়ে তুমি জল পান করতে উদ্যত হবে। কিন্তু যদি তোমার জল তেষ্টা না লাগে, তাহলে মাঝরাতে কেন তুমি এই শীতের রাতে ব্ল্যাঙ্কেট ছেড়ে গিয়ে ঠান্ডা জল পান করতে যাবে, তাই না? ঠিক ব্যাপারটা এরকমই, যে বিড়ালটার মধ্যে একটা নির্দিষ্ট তাড়না ছিল, তাড়নাটা হচ্ছে কি ক্ষুধা। ক্ষুধা, ঠিক আছে? এই ক্ষুধা ছিল বা এই তাড়না ছিল বলেই সে কিন্তু তার মাছের টুকরো খাওয়ার জন্য খাঁচার ভিতরে দৌড়াদৌড়ি করেছে। তাহলে প্রথম যেটা দরকার, প্রথম স্তর যেটা কোনো প্রাণীর শিখনের জন্য, সেটা হচ্ছে সেই জিনিসটা শেখার তাড়না। তাড়না থাকতে হবে, তোমাকে চেষ্টা থাকতে হবে যে হ্যাঁ আমাকে শিখতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্য। লক্ষ্য কি ছিল বিড়ালটার এখানে? মাছের টুকরো। মাছের টুকরো। তোমরা যারা এখানে পড়া করছো, এই যে দেখো আজকে একটা অফ টাইমে ক্লাস নিচ্ছি, তারপরেও তোমরা নিজের প্রত্যেকের কাজ, প্রত্যেকে অবশ্যই বিজি, কিন্তু তার ফাঁকেও তোমরা নির্দিষ্টভাবে সময় বের করেছো। হয়তো কারো টিউশন পড়ানো ছিল, সে হয়তো বলেছে আমি পরের দিন পড়াবো, বা হয়তো কেউ টিউশন পড়াতে গেছো, সে হয়তো এসে রেকর্ড দেখবে। কিন্তু এই যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে? কারণ তোমাদের মধ্যে এই যে একটা তাড়না রয়েছে এবং একটা লক্ষ্য রয়েছে যে হ্যাঁ পরীক্ষাতে আমাকে ভালো করে নম্বর পেতে হবে, পাস করতে হবে। এখানে তোমাদের লক্ষ্য কি? তোমাদের লক্ষ্য হচ্ছে টেট পরীক্ষা। ঠিক সেরকম বিড়ালটির লক্ষ্য কি ছিল? মাছ। এই মাছকে পাওয়ার জন্যই সে কিন্তু এই ক্ষুধার জ্বালাতে সে কিন্তু ভিতরে দৌড়ে বেড়াচ্ছিল। ঠিক তোমরা যেমন এই তাড়না লাভ করার জন্যই, এই লক্ষ্যটা লাভ করার জন্যই তোমাদের মধ্যে তাড়না রয়েছে, যে কারণে তোমরা এখন ক্লাস করছো, ঠিক আছে? তাহলে প্রথম দরকার কি? তাড়না। দ্বিতীয়ত বিড়ালটার মধ্যে লক্ষ্য রয়েছে, লক্ষ্য হচ্ছে মাছ। এবার বাধা। এখানে বাধা কি? বাধা হচ্ছে এই যে খাঁচাটি, খাঁচা, এটা হচ্ছে বাধা। এই খাঁচা সে কি করছে? বিড়ালকে এই যে তাড়নার সমাপ্তি ঘটাতে দিচ্ছে না। এই তাড়নার সমাপ্তি কখন হবে? যখন সে তার লক্ষ্য প্রাপ্তি করবে, তখনই তার কিন্তু তাড়নার সমাপ্তি হবে, ঠিক আছে? ঠিক যেরকম তোমরা যখন চাকরিটা পেয়ে যাবে, সেই টাইমে আমি যদি বলি চলো আজকে 11টায় ক্লাস করব, তখন কি করবে? তোমরা কি আসবে? অবশ্যই আসবে না, কেউই আসবে না। তো সেটার ব্যাপার। তো এই যে তাড়না থেকে লক্ষ্যকে আলাদা করে রেখেছে এই বাধা, অর্থাৎ এখনো পর্যন্ত বিড়াল কিন্তু সেই মাছের টুকরোটি পায়নি, যেটা হচ্ছে এই খাঁচার জন্য, খাঁচার দরজা এখনো খুলতে পারেনি। এরপর হচ্ছে উদ্দেশ্যহীন প্রচেষ্টা। উদ্দেশ্যহীন প্রচেষ্টা অর্থাৎ কি? যে বিড়াল দেখো খাঁচার মধ্যে কেবলমাত্র ওই নির্দিষ্ট লিভারে একবার লিভারটি দিয়ে একবার টাচ করলেই দরজা খুলে যেত, সে কিন্তু তা করেনি। সে গোটা খাঁচা ভিতরে দৌড়ে বেরিয়েছে। এইটাই হচ্ছে উদ্দেশ্যহীন প্রচেষ্টা। দেখা যাচ্ছে কি যে নির্দিষ্ট কয়েকটা সিলেবাস তোমাদের পরীক্ষার মধ্যে রয়েছে, সেই সিলেবাস ধরে ধরে ডিটেইলসে পড়লে এবং প্র্যাকটিস করলে খুব সহজে এক্সাম পাস করা যায়। অনেকেই তো করেছে, কেউ করতে পারেনি এক্সাম পাস, এরকম তো নয়। কিন্তু দেখা যাচ্ছে কেউ কি করছে, যে এক গাদা কোচিং সেন্টারে যাচ্ছে, এক গাদা জায়গায় এক গাদা বই কিনে নিয়ে আসছে, এক গাদা নোটস পড়ছে, দিয়ে এইগুলো হচ্ছে উদ্দেশ্যহীন প্রচেষ্টা। নির্দিষ্ট একটা কোচিং সেন্টারে নির্দিষ্টভাবে নিজে সময়ানুবর্তিতা দিয়ে পড়লে অবশ্যই তখন পাস করবে সবাই, তাই না? এরকমই ব্যাপার। ঠিক বিড়ালটিও যেমন উদ্দেশ্যহীন প্রচেষ্টা, ওই নির্দিষ্ট একটি জায়গাতে টাচ করলেই দরজা খুলতো, কিন্তু সে গোটা খাঁচার ভিতরে দৌড়াদৌড়ি করেছে। এটাই হচ্ছে উদ্দেশ্যহীন প্রচেষ্টা। এরপরে হঠাৎ সাফল্য। হঠাৎ সাফল্য যেমন যখন বিড়ালটা দেখতে পেল, বুঝতে পারলো যে আমি এত জায়গায় দৌড়াদৌড়ি করছি, কিন্তু কোথাও কিন্তু দরজা খুলছে না। আচ্ছা, আরো একটা আনমিউট আছে, একটু মিউট করে নেবে। পিয়ালি, আচ্ছা বেশ, ঠিক আছে। দেখো, তো হঠাৎ সাফল্য। হঠাৎ সাফল্য কি? যখন বিড়ালটি বুঝতে পারলো
জানিয়ে যে চারিদিকে এত দৌড়াদৌড়ি করছি, এটার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র এই জায়গাতে আমি এসে টাচ করলেই আমার দরজা খুলে যাচ্ছে, ঠিক সেই জিনিসটা, সেটাই হচ্ছে হঠাৎ সাফল্য। তোমরা যখন বুঝতে পারবে যে এত কিছু পড়ে আমাদের দরকার নেই টেট পরীক্ষার জন্য, ঠিক নির্দিষ্ট এই টপিকগুলো ভালোভাবে পড়তে পারলে আর সিটেট গুলো একটু ভালো করে দেখতে পারলে ভালো নম্বর নিয়ে পাস করা যেতে পারে, এটা হচ্ছে হঠাৎ সাফল্য। ধরো কেউ একজন রয়েছে, প্রচুর কিছু পড়েছো, ধরো সিডিডি 10টা বই পড়েছো, ইভিএস এর 5টা বই কিনেছো পড়ছো, হ্যাঁ, তারপর তোমার বাংলাতে ধরো বামুনদেব গোটা একদম গিলে মুখস্থ করে ফেলেছো, এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের বই পড়েছো প্রচুর। তার সাথে সাথে তুমি সিটেটের 10 বছরের প্রশ্ন পড়েছো, পেডাগজি ভালো করে করেছো, ঠিক আছে, সিলেবাস ধরে সেই চ্যাপ্টারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো, এখানে আমাদের কাছে ক্লাসগুলো করেছো, সেখানকার পিডিএফ নোটসগুলো পড়েছো, মানে প্রচুর স্টকের মধ্যে তুমি প্রচুর পড়েছো, ঠিক আছে। এবার যখন পরীক্ষা দিতে গেলে দেখতে গেলে যে এই যে এত বড় বামুনদেবের বই তুমি এত কষ্ট করে মুখস্থ করছো, এই 1000 পাতার বাংলা ব্যাকরণ, সেটা কোনো রকম দরকার ছিল না। কারণ নির্দিষ্ট কয়েকটা টপিক থেকে মাত্র 5 থেকে 6 নম্বরের বাংলা ব্যাকরণ এসেছে, যেগুলো নির্দিষ্ট কয়েকটা সোর্স থেকে করলেই তুমি পেতে। দেখা যাচ্ছে সিডিটির এই 10টা বই পড়ার, ইভিএস এর 5টাই বই, এক একটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা 250-300 করে, তো এরকম ভাবে 10টা বই 3000 পৃষ্ঠার বই পড়ার কোনো রকম দরকার নেই। এখানে নির্দিষ্ট যে সিলেবাসগুলো পর্ষদ দিয়েছে সেই টপিকগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেই কিন্তু সেখান থেকেই প্রশ্ন আসবে। আর দেখা যাচ্ছে সিটের, তাহলে তুমি দেখো প্রচুর পরিমাণে রিসোর্স থেকে তুমি জ্ঞান অর্জন করেছিলে, কিন্তু পরীক্ষার হলে পরীক্ষায় পাস করার পরে তুমি বুঝতে পারলে যে কেবলমাত্র এই 4টে জায়গা করলেই কিন্তু সেখান থেকে প্রশ্নগুলো আসছে। তো এটাই হচ্ছে তোমার হঠাৎ সাফল্য। তুমি প্রচুরভাবে চেষ্টা করেছো, সিডিপির বই পড়েছো, টেস্ট করেছো, নোট করেছো, অনলাইন মক টেস্ট দিয়েছো, সিটেট করেছো, প্রচুর রকম। তারপরে দেখলে যে কেবলমাত্র এই সিলেবাসগুলো আর কেবল সিটেটের প্রশ্নগুলো একটু দেখলেই সেখান থেকেই সবই এসেছে। তো এইটাই হচ্ছে হঠাৎ সাফল্য। মানে মেরাটিও এভাবেই হঠাৎ সাফল্য পেল। সে প্রচুর দৌড়াদৌড়ি করেছে, হঠাৎ করে সিলভারে চাপ দিয়ে দরজা খুলতে পারলো। এরপর হচ্ছে সঠিক পদ্ধতি নির্বাচন। এবার তুমিও তো নির্বাচন করবে, বা তুমি যখন তোমার বোন যদি এরকম ভাবে বা ভাই যদি এরকম ভাবে টেট পরীক্ষার প্রিপারেশন নেয়, তখন তো তুমি তাকে বলবে যে হ্যাঁ তুমি এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট এই জিনিসগুলোকে পড়ো, ঠিক আছে, এই জিনিসগুলোকে পড়ো। কিন্তু তখন বলবে এটাই হচ্ছে তোমার সঠিক পদ্ধতি নির্বাচন। অর্থাৎ তুমি যে পদ্ধতি নির্বাচন করেছিলে সেটা ছিল অনেক বেশি, এত কিছু দরকার নেই। তুমি যেটা বুঝেছো যে হ্যাঁ এই রকম ভাবে পড়লে আমি পরীক্ষাটা পাস করতে পারছি, সেইভাবেই তুমি তোমার ভাই বন্ধু বা বোনদেরকে বলতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি নির্বাচন। বিড়ালটিও তখন কি করতে পারলো যে ওই যে গোটা খাঁচার ভিতরে দৌড়াদৌড়িকে বাদ দিয়ে কেবলমাত্র ওই একটা কোণে গিয়ে লিভারে গিয়ে একটা চাপ দেওয়া, স্পর্শ করা, সেই পদ্ধতিটাকে নির্বাচন করলো। এরপর হচ্ছে সঠিক পদ্ধতি স্থিরীকরণ। স্থিরীকরণ মানে হলো সেটাকে কি করলো, সে মনে রাখলো। এবার 800 নম্বর দিনে যখন তাকে ধরা হলো, সে 1 মিনিটের মধ্যে দরজা খুলে বেরিয়ে চলে এলো। তারপরেও তুমি যতবার ওই বিড়ালটিকে বলবে খাঁচার মধ্যে, সে দরজা খুলে চলে আসবে। তো এই যে সাতখানা, এই সাতটা হচ্ছে থর্নডাইকের শিক্ষণ প্রক্রিয়ার 7টি স্তর। প্রথম হচ্ছে তাড়না, তারপর হচ্ছে লক্ষ্য, তারপর হচ্ছে বাধা, তারপর উদ্দেশ্যহীন প্রচেষ্টা, হঠাৎ সাফল্য পেল, সঠিক পদ্ধতিটা বেছে নিল এবং সঠিক পদ্ধতিকে মনে রাখলো। সেগুলো এখানে লেখা রয়েছে তাড়না। বিড়ালটি ছিল ক্ষুধার্ত, এই ক্ষুধায় তার মধ্যে ওই খাদ্য বা মাছ লাভের তাড়না সৃষ্টি করেছে। খিদে না থাকলে সে কিন্তু দৌড়াতো না। এরপর হচ্ছে লক্ষ্য। দেখো বিড়ালটি খাঁচা থেকে বের হওয়া মাত্র লক্ষ্য ছিল তার ক্ষুধা নিবারণ বা খাঁচার বাইরে রাখা খাবারটি নিজের নাগালের মধ্যে নিয়ে আসা, এটাই হচ্ছে তার লক্ষ্য, ঠিক আছে। উদ্দেশ্যহীন প্রচেষ্টা কি রয়েছে, প্রথমে বিড়ালটি খাবার পাওয়ার জন্য উদ্দেশ্যহীনভাবে খাঁচার মধ্যে ছোটাছুটি করত গোটাটা খাঁচার ভিতরে। সে জানতো না যে তাকে কি করতে হবে। তারপর হঠাৎ করে যখন বোতামে চাপ পড়ে দরজা খুলে যেত, তখন সে দরজা খুলে বেরিয়ে চলে আসতো। এই যে উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করা, এটাই হচ্ছে বিড়ালের উদ্দেশ্যহীন প্রচেষ্টা। এরপর হচ্ছে হঠাৎ সাফল্য। প্রথমে বিড়ালটি জেনে শুনে বোতাম টিপে দরজা খুলতে পারেনি। তার উদ্দেশ্যহীন প্রচেষ্টা করার ফলে ভুলবশত হঠাৎ করে সে সফলতা পেয়েছিল, এটাই হচ্ছে হঠাৎ সাফল্য। এরপরে দেখো সঠিক পদ্ধতি নির্বাচন। পরে বহুবার বিড়ালটি একই পদ্ধতি, একই পরিস্থিতির সম্মুখীন হয়। মানে এই যে দরজা খুলে বেরিয়ে আসার পরে একবারই তো তাকে ছাড় দেওয়া হয়নি, 800 বার তাকে ওই খাঁচার মধ্যে ভরে দেওয়া হয়েছে। তো এই যে পরবর্তীকালে যখন তাকে খাঁচায় ভরা হচ্ছে, দেখো সম্মুখীন হয়, তখন বারবার উদ্দেশ্যহীন চেষ্টা করার পর অবশেষে সে সঠিক পদ্ধতি গিয়ে বেছে নেয় যে ঠিক এই জায়গায় কাজ করলে দরজা খুলবে, এবং নির্দিষ্ট একটি জায়গায় বোতাম টিপে খাঁচার দরজা
খাঁচার দরজা খুলে সে বেরিয়ে আসে। এটা হচ্ছে সঠিক পদ্ধতিটাকে সে নির্বাচন করলো। এবার হচ্ছে সঠিক পদ্ধতি স্থিরীকরণ, অর্থাৎ সঠিক পদ্ধতি অর্থাৎ খাঁচার ঠিক কোন জায়গায় চাপ দিলে দরজা খুলে যাবে তা আবিষ্কার করার পর সেটিকে বিড়াল তার মনের মধ্যে সংরক্ষণ করে রাখে, অর্থাৎ মনে রাখলো। পরবর্তীতে বিড়ালটি পুনরায় ওই খাঁচার মধ্যে একই পরিস্থিতিতে ফেললে সে আর উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি না করে খাঁচার ওই নির্দিষ্ট জায়গায় বোতামটির উপর চাপ দিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। এটা হচ্ছে সঠিক পদ্ধতি স্থিরীকরণ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিড়ালটি প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়াটি সংযোগ ঘটাতে সমর্থ হয়েছে। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনকে একটি লেখচিত্রের মাধ্যমে দেখা যায়। এই যে থর্নডাইক বললাম যে গ্রাফটার মধ্যে এই গ্রাফটার নামটা থেকে প্রশ্ন আসে, মনে রাখবে এই গ্রাফটার নাম ছিল টাইম কার্ভ। ঠিক আছে, এই গ্রাফটার নাম ছিল কি টাইম কার্ভ। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে থেকে দেখো দেখানো হচ্ছে প্রচেষ্টার সংখ্যা আর উপরে দেখানো হচ্ছে সময়, কতক্ষণ সময় লেগেছে। দেখো যখন 3 নম্বর বারে দুইবারে যখন তিনবার যখন প্রচেষ্টা করেছিল, অর্থাৎ প্রথমবার খাঁচায় ঢোকানো হয়েছে সে কোনো রকমে বেরিয়ে এসেছে, দ্বিতীয়বার তারপর তৃতীয়বার যখন তাকে খাঁচায় ঢোকানো হলো তখন তার সময় লাগলো 160 ঘন্টা বা সেকেন্ড হিসাবে দেখলে 160 সেকেন্ড, যেমন ইচ্ছা তুমি দেখতে পারো বোঝার জন্য। এরপরে দেখো যখন তাকে পরবর্তী সময়ে 4 আর 6 এর মাঝে মানে এই জায়গাতে যখন 5 নম্বর বার খাঁচায় ঢোকানো হলো তখন 160 সেকেন্ড থেকে তার সময়টা লাগলো মাত্র 60 সেকেন্ড। এবারে দেখো যখন 22 নম্বর বার তাকে খাঁচায় ঢোকানো হয়েছে তার সময়টা দেখো আরো কম লেগেছে, প্রায় 1 সেকেন্ডের কিছুটা বেশি, তাই না? এরকম ভাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যত বিড়ালকে প্র্যাকটিস করানো হচ্ছে তার সময় তত কম লাগছে, তাই না? ঠিক একই জিনিস তুমি একটা অঙ্ক প্রথমবার যখন ভেবে ভেবে করবে সেটাতে সময় বেশি লাগবে। অঙ্ককে যেমন আমরা যত প্র্যাকটিস করব সেটা আমাদের সময় তত কম লাগবে। এই ক্ষেত্রেও তাই এই টাইম কার্ভের দ্বারা সেটা দেখানো হয়েছে যে বিড়ালটিকে যত ওই পরিস্থিতিতে প্র্যাকটিস করানো হচ্ছে সেই বিড়ালের সময় তত কম লাগছে। এই গ্রাফটা যদি আসে টাইম কার্ভের প্রবক্তাকে ইএল থর্নডাইক, ঠিক আছে, বা ইএল থর্নডাইক কোন লেখচিত্র দিয়ে তার তত্ত্বকে প্রকাশ করেছিলেন মনে রাখবে টাইম কার্ভ নামক লেখচিত্র দিয়ে। ঠিক আছে, থর্নডাইকের সূত্রগুলো এবার আমাদেরকে একটু জানতে হবে। এতদূর পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে শেষে আবার বলবে, আমি আবার ডিসকাস করব সব। দেখো থর্নডাইকের সূত্র, থর্নডাইক মূলত যদি আসে যে থর্নডাইকের সূত্রের সংখ্যা কটি মনে রাখবে, থর্নডাইকের যে সূত্রগুলো রয়েছে টোটাল 8 প্রকারের সূত্র রয়েছে, 8। ঠিক আছে, এই 8 প্রকারের সূত্রগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য সূত্র, একটা হচ্ছে মুখ্য, এটা 22 সালে আসা প্রশ্ন, আর একটা হচ্ছে গৌণ সূত্র। মুখ্য সূত্রের সংখ্যা কয়টি মনে রাখবে, মুখ্য সূত্রের সংখ্যা 3টি, গৌণ সূত্রের সংখ্যা 5টি, 5 আর 3 মিলে 8। এবার পরীক্ষাতে যেমন প্রশ্ন দেবে সেই বুঝে তোমাকে উত্তর করতে হবে। বেশিরভাগ দিয়ে দেয় যে থর্নডাইকের গৌণ সূত্রের সংখ্যা কয়টি, বা নিচের কোনটি থর্নডাইকের মুখ্য সূত্র নয়, নিচের কোনটি থর্নডাইকের গৌণ সূত্রের অন্তর্ভুক্ত নয়, এরকম ভাবে প্রশ্ন কিন্তু দেবে এবং চিন্তা হবে আমাদের। তার সেই ধরনের প্রশ্নগুলোর উত্তর করার জন্য আমাদেরকে থর্নডাইকের 3টে মুখ্য সূত্রের নাম, বাংলা নাম, ইংরেজি নাম এবং গৌণ সূত্রের নাম মুখস্থ রাখতে হবে। তাই বললেই হবে না, সেই সূত্রগুলোর বিষয়বস্তু কি সেটাও আমাদের একটু জানতে হবে। শুনে কঠিন মনে হলেও কাজে খুব সহজ। দেখো সমস্যামূলক পরিস্থিতিতে বিভিন্ন প্রাণী কি ধরনের প্রতিক্রিয়া করবে এবং কিভাবে শিখন লাভ করবে সেই সংক্রান্ত 3টি মুখ্য সূত্র এবং 5টি গৌণ সূত্র। মোট যদি পরীক্ষায় প্রশ্ন দেয় থর্নডাইকের মোট সূত্রের সংখ্যা কয়টি সেখানে লিখব 8। 8 হচ্ছে মোট। যদি এই গৌণ সূত্রের সংখ্যা কয়টি সেটা হচ্ছে 5টি, 5টি হচ্ছে গৌণ সূত্র। আর যদি এই মুখ্য সূত্রের সংখ্যা কয়টি উত্তর করবে 3টি। ঠিক আছে, 3টি হচ্ছে মুখ্য সূত্র। দেখো তো 5টি গৌণ সূত্রের কথা তিনি বলেছেন। থর্নডাইকের মুখ্য সূত্রগুলো কি কি? প্রথম সূত্র হচ্ছে ল অফ রেডিনেস, চেষ্টা করবে ইংরেজিটা মুখস্থ রাখার, বারবার যেটা বলি আমি। দ্বিতীয় হচ্ছে ল অফ এফেক্ট, তৃতীয় হচ্ছে ল অফ এক্সারসাইজ। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে প্রত্যেকটা সূত্রতে তোমাদের লেখা রয়েছে ল অফ রেডিনেসে বলা হচ্ছে যখন কোনো একটা প্রাণী কোনো কাজ করার জন্য রেডি রয়েছে সেই কাজটি তখন করালে সে আনন্দ পাবে সেটাতে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে যদি রাত 2টোর সময় ঘুম থেকে জাগিয়ে বলা হয় যে এই মক টেস্টটি তুমি দাও, তাহলে তোমার কি সেটা ভালো লাগবে না, বাধ্য হয়ে দেবে বা হয়তো দেবে না।
তাই না? মানে কি সেই কাজটি করার জন্য, মক টেস্ট দেওয়ার জন্য রাত 2টোর সময় তুমি কিন্তু রেডি নও, প্রস্তুত নও, ওটা তোমার ঘুমানোর সময়, তাই না? এবার সন্ধ্যাবেলা যখন পড়তে বসছো, পড়ার শুরুতেই যখন তোমাকে একটা মক টেস্ট দেওয়া হবে কালকের মতো যেটা দাও, তখন অবশ্যই কিন্তু যারা পড়তে চাও, যারা মক টেস্ট দিতে চাও, তারা দেবে সেই টাইমে, এবং সেই টাইমে মক টেস্ট দিতে একটা আলাদা এনার্জি থাকবে, সেই টাইমে মন দিয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে। এটাই হচ্ছে প্রস্তুতি সূত্র। যে কোনো প্রাণীকে কোনো জিনিস আমরা যখন শেখাতে চাইবো, আমরা ঠিক তখনই শেখাবো যখন প্রাণীটি ওই জিনিস শেখার জন্য প্রস্তুত। যে কোনো সময়ে যে কোনো প্রাণীকে যা কিছু ইচ্ছা শেখানো যায় না, এটাই হচ্ছে প্রস্তুতি সূত্র। ফল লাভের সূত্র কি? যে তুমি যে কাজটি করলে সেই কাজটার যে ফল, যে ফলাফল, সেটা যদি ভালো হয় তাহলে পরবর্তীতে তুমি আবার ওরকম কাজ করবে এবং কাজটি করে তুমি আনন্দ পাবে। আর যদি সেই কাজের ফলটি ভালো না হয়, তৃপ্তিকর না হয়, তাহলে পরবর্তীতে আর তুমি সেই কাজ দেবে না। যেমন ধরো আমি কালকে তোমাকে মক টেস্ট দিলাম, এবার হ্যাঁ সত্যি কথা বলতে ইংরেজি পেডাগজি নতুন ব্যাচে সেরকম ভাবে হয়নি, পুরোনো ব্যাচের অন্যদেরকে আমাকে কিছু কিছু পড়িয়েছেন, সবটাই পড়িয়েছেন তিনি। এবার এই ক্ষেত্রে দেখা গেল যে মক টেস্টটা আমি তোমাদের দিলাম, এবার তুমি মক টেস্ট দিলে, মক টেস্ট দিয়ে তোমার স্কোর এলো 30-এর মধ্যে 5। এই টাইমে যদি কারো স্কোর আসে এরকম 30-এর মধ্যে 5, তাহলে একটা বিশাল খারাপ লাগবে যে হ্যাঁ আমি গ্রুপে জানাবো আমার কম নম্বর এসেছে। কিন্তু এটা কোনো ফ্যাক্ট করে না, গ্রুপে কেউ তোমাকে নিয়ে মজাও করবে না, হাসিও করবে না, বরং আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমার দুর্বলতা আছে, তোমাকে আলাদাভাবে গাইড করা যাবে। ঠিক আছে? তো এরকম ভাবে যদি কোনো একজন ব্যক্তির ধরো নম্বর এলো 30-এর মধ্যে 5 পেয়েছে, আর কোনো একজন ব্যক্তি সে 30-এর মধ্যে 26 পেয়েছে, এবার দেখো দুজন ব্যক্তির ক্ষেত্রেই তাদের মনে হবে যে হ্যাঁ আমি 30-এর মধ্যে 5 পেয়েছি মানে আমি খুব খারাপ নম্বর পেয়েছি, সেই হীনমন্যতায় ভুগতে পারে। তার মনে হতে পারে যে আমার দ্বারা টেট পরীক্ষা পাস করা হবে না, আমি ইংরেজি পারবো না, এরকম বিভিন্ন চিন্তা আসবে। আবার যে 30-এর মধ্যে 26 পেয়েছে তার মধ্যেও বিভিন্ন চিন্তা আসবে। ঠিক আছে? সে ভাবতে পারে যে হ্যাঁ আমার তো প্রস্তুতি ভালো আছে, তার মনে আনন্দ হবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? ঠিক এই জিনিসটা। এরপরে দ্বিতীয় দিন যখন আবার আমি মক টেস্ট দেবো, তখন যে 26 পেয়েছে সে কিন্তু আবার হেসে গেলে মক টেস্টটা করার চেষ্টা করবে, কিন্তু যে ওই যে 5 পেয়েছে সে কিন্তু চাইবে আমি আর মক টেস্ট এখন দেবো না। এই যে জিনিসটা, এটাই হচ্ছে ফল লাভের সূত্র। অর্থাৎ কোনো একটা কাজ করলে প্রথম দিন মক টেস্ট দিলে গতকালকে, এবার তুমি সেই মক টেস্টের যে ফল, যে রেজাল্ট, সেই রেজাল্ট যদি তোমার ভালো হয়, ভালো নম্বর পাও, তাহলে পরবর্তীতে আবার মক টেস্ট দেওয়ার জন্য তুমি কিন্তু উতলা হয়ে থাকবে। কিন্তু যদি মক টেস্টের রেজাল্ট খারাপ হয়, নম্বর কম আসে, তাহলে মনে হবে পরে আমি আর মক টেস্ট দেবই না। তো এই জিনিসটা মানে বলা হচ্ছে যে কোনো প্রাণী কোনো জিনিস শেখার পর, কোনো কাজ করার পর তার যে ফিডব্যাক সেটা যদি ভালো হয়, পরবর্তীতে সে আবার ওই কাজ করবে, আর যদি খারাপ হয় তাহলে তারা সেরকম কাজ আর পরে করতে চাইবে না। এরপরে দেখো 3 নম্বর হচ্ছে অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্র কি? ল অফ এক্সারসাইজ বলা হয় যেটাকে, সেটা বলা হচ্ছে যে কোনো জিনিস শেখার পরে আমরা ভুলে যাই। ঠিক আছে? ভোলা মানুষের একটা স্বাভাবিক ঘটনা, পড়া ভুলে যাওয়া, যে কোনো জিনিস ভুলে যাওয়া। কারণ দেখো আমাদের মস্তিষ্ক তো একটা, এবং সেখানে নির্দিষ্ট একটা ক্যাপাসিটি রয়েছে। এবার আমরা জন্মের পর থেকে কোনো জিনিস যদি না ভুলি তাহলে নতুন জিনিস শেখা হবে না। ঠিক যেরকম তোমার ফোনে ছবি তুলতে তুলতে একটা টাইমে মেমোরি ফুল হয়ে যায়, তখন দেখবে অ্যালার্ট বলে লিখে দেবে যে স্পেস খুব কম রয়েছে, কিছু ছবি ডিলিট করো, তবে তুমি নতুন ছবি সেভ করতে পারবে। ঠিক সেরকম আমাদের মস্তিষ্কের ক্ষেত্রেও একই জিনিস। আমরা যদি কোনো জিনিস না ভুলি তাহলে অবাঞ্ছিত জিনিস, অনেক পুরনো জিনিস যেগুলো আমাদের দরকার নেই, সেই সব জিনিসগুলো আমাদের কিন্তু ব্রেনের মধ্যে স্পেসটাকে নষ্ট করে দেবে, তারপর নতুন জিনিস শিখতে পারবো না। তাই ভুলে যাওয়া একটা স্বাভাবিক ঘটনা এবং খুব জরুরি একটা ঘটনা। এবার অনেক সময় আমরা রিভিশন না করলে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমাদের ব্রেন ভাবে যেগুলো গুরুত্বপূর্ণ নয়, সেই কারণে ভুলে যায়। যেমন আমি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পড়িয়েছি অনেক আগে, তোমাদের ব্রেন সেটাকে তোমরা রিভিশন করোনি, তোমাদের ব্রেন সেটাকে ধরে নিয়েছে এটা দরকার নেই, সেই কারণে ভুলে গেলে, এরকম হয়। তো অনুশীলনের সূত্রতে কি বলা হচ্ছে, কোনো জিনিসকে আমরা যত বেশি অনুশীলন করব, যত বেশি সেটাকে নিয়ে এক্সারসাইজ করব, সেই জিনিসটা আমাদের কাছে তত স্ট্রং হবে। ঠিক আছে? মানে কোনো একটা পড়া তুমি যত বেশি রিভিশন করবে, সেই পড়াটি তোমার মস্তিষ্কের মধ্যে তত শক্তপোক্তভাবে কিন্তু স্টেবল হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ল অফ এক্সারসাইজ। এই তিনটে প্রস্তুতি সূত্র, আমাদের ফল লাভের সূত্র এবং অনুশীলনের সূত্র খুবই সহজ। দেখো সব এখানে লেখা রয়েছে যেগুলো তোমাদের বলেছি। প্রস্তুতি সূত্রতে থর্নডাইক বলেছেন, থর্নডাইকের এটা মুখ্য সূত্র, এটাও দৈহিক প্রস্তুতির কথা তিনি বলেছেন। তার মতে উদ্দীপক এবং তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যক্তির দৈহিক প্রস্তুতি থাকা প্রয়োজন। প্রচন্ড অসুস্থ হলে দেখবে সেই টাইমে পড়া করতে ভালো লাগে না, আবার প্রচন্ড রেগে গেলে, প্রচন্ড ভয় পেলে সেই টাইমে পড়াশোনা করতে ভালো লাগবে না। মানে আমাদের মস্তিষ্ককে, দেহকে প্রস্তুত হতে হবে পড়া করার জন্য। আবার দেখবে কোনো সময় খুব বেশি এনার্জি চলে আসে যে হ্যাঁ আমি
আমি এবার এখন পড়তে বসবো টানা 3 ঘন্টা পড়া করবো, তাই না? সেটাও এক প্রকার প্রস্তুতি। দেখো, সংযোগ স্থাপনের জন্য যদি ব্যক্তি প্রস্তুত থাকে তাহলে সংযোগ স্থাপন করতে গেলে কিসের মধ্যে সংযোগ? এস এবং আর, স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে সংযোগ। তার জন্য যখন ব্যক্তি প্রস্তুত, সেই টাইমে সংযোগ করতে গেলে তারা তৃপ্তি বোধ করবে। ব্যক্তির যদি প্রস্তুতি না থাকে সেই ক্ষেত্রে জোর করে সংযোগ স্থাপন করতে গেলে তখন সে বিরক্তি বোধ করবে। ফললাভের সূত্রে একই জিনিস বলা হয়েছে যে এই যে সংযোগ স্থাপনের ফলে যে এসআর বন্ড তৈরি হবে সেটা আনন্দদায়ক হলে তখন এই এসআর বন্ড এসআর বন্ড দৃঢ় হলে কি হবে? সেই কাজ আবার করতে চাইবে সেই ব্যক্তি। আর যদি সুখকর না হয়, খারাপ লাগে, তাহলে এই বন্ধনটা কি হবে? আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাবে, অর্থাৎ সেই কাজ আর পরে করতে চাইবে না। অনুশীলনের সূত্র এটাকে দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে ব্যবহারিক সূত্র, কোন জিনিসকে আমরা যত বেশি ব্যবহার করব সেই বিষয়টি তত আমাদের মনে সঠিকভাবে সঞ্চিত হতে থাকবে। সমস্ত শর্ত অপরিবর্তিত রেখে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার মধ্যে পরিবর্তনীয় বন্ধন স্থাপনের পর বারবার কোনো জিনিস চর্চা করা হলে সেই সংযোগের শক্তি বৃদ্ধি পাবে, তাই না? কোনো পড়ার পর সেটাকে যখন তুমি বারবার রিভিশন করবে সেটা আরো স্ট্রংলি তোমার মনের মধ্যে থাকবে। আর অব্যবহারের সূত্র কি? কোনো জিনিস শেখার পর সেই ধারণাটা যদি আমরা ব্যবহার না করি, না চেষ্টা করি আর চর্চা না করি, তাহলে সেটা আস্তে আস্তে ভুলে যাবো। এটাই হচ্ছে অব্যবহারের সূত্র। এবার আসছি গৌণ সূত্রগুলোকে। গৌণ সূত্রগুলো এই অংশটার দ্বারা তুমি মনে রাখতে পারো, এই লাইনটা মনে রাখলেই বহু মন আং আটটি অনুষঙ্গ, বহু মন আং আটটি অনুষঙ্গ, এই পাঁচটা হচ্ছে গৌণ সূত্রের প্রথম মানে মনে রাখার একটা শর্টকাট। বহু দিয়ে কি? বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, মন দিয়ে মানসিক প্রতিক্রিয়া সূত্র, আং দিয়ে আংশিক প্রতিক্রিয়া সূত্র, আত্তি দিয়ে আত্তীকরণের সূত্র, আর অনুষঙ্গ দিয়ে অনুষঙ্গমূলক প্রতিক্রিয়া সূত্র। বহু মন আং আত্তি অনুষঙ্গ, এইভাবে মুখস্থ করো। এটা দুটো, এটা তিনটে। বহু মন আং আত্তি অনুষঙ্গ, এরকম ভাবে। ঠিক আছে? দেখো, এবার আসি বহু অর্থাৎ বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। এখানে কি বলা হয়েছে? যে প্রচেষ্টা এবং ভুলের শিখনে প্রাণী সঠিক প্রতিক্রিয়াটি করার আগে একই উদ্দীপকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া করে সমস্যাটি সমাধান করতে চায়। এটাই হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। যেমন দেখবে কোনো একটা অঙ্ক যখন তোমার আটকে গেছে, তুমি বিভিন্ন ভাবে চেষ্টা করো অঙ্কটা সমাধান করার, তাই না? যেমন ওই বিড়ালটিকে যখন খাঁচায় ভরে দেওয়া হয়েছিল, সেই বিড়ালটি কেবলমাত্র লিভারের দিকে তাকিয়ে থাকেনি, সে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে খাঁচা থেকে বেরিয়ে আসার। খাঁচার মধ্যে আঁচড় কেটেছে, খাঁচার দরজায় ধাক্কা মেরেছে, এদিক থেকে ওদিক দৌড়ে বেরিয়েছে। অর্থাৎ বহু রকম ভাবে আমরা চেষ্টা করি। আমরা যখন কোনো একটা সমস্যাতে পড়ি, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা বহু রকম ভাবে চেষ্টা করি। ধরো আমার একটা কোনো একটা রোগ হলো, তো সেই রোগ সারানোর জন্য আমি এক জায়গাতে যাব, আমি বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে যাব, বিভিন্ন জনের কাছে পরামর্শ নেব, ঠিক এই জিনিসটা। অর্থাৎ সমস্যার সমাধান আমরা বহু রকম ভাবে করার চেষ্টা করি। মানসিক প্রস্তুতি সূত্র কি বলা হয়েছে? যে কোনো কাজ করার ক্ষেত্রে ব্যক্তির মানসিক প্রস্তুতি বিশেষ প্রয়োজন হয়। অর্থাৎ প্রেরণা, আগ্রহ, মনোযোগ, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি দিক থেকে প্রস্তুতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। মানসিক প্রস্তুতি মানে কি? প্রেরণা, অর্থাৎ হ্যাঁ আমি শিখবো, আমি পড়বো, এই মনোভাবটা যদি এখন তোমার থাকে, তোমার পড়তে এখন ইচ্ছা করছে, তুমি নিজে বুঝতে পারছো যে আমি ফাঁকি দিচ্ছি বা আমার পড়া হচ্ছে না, এখন আমার কাছে খালি টাইম আছে, আজকে টিউশন নেই, আজকে আমি সারাদিন পড়বো। তো এই যে এটা হচ্ছে প্রেরণা এক প্রকারের। এটা যখন থাকবে তখন তুমি কোনো কাজ খুব সহজে করতে পারবে, দ্রুত করতে পারবে, তোমার মন লাগবে সেই কাজে। ঠিক আছে? আগ্রহ থাকলে, মনোযোগ থাকলে, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি দিক থেকে তোমাকে প্রস্তুত থাকতে হবে কোনো জিনিস শেখার জন্য। আংশিক প্রতিক্রিয়া সূত্র এটা হচ্ছে কি? দেখো, থর্নডাইকের মতে প্রাণী সামগ্রিক অবস্থার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া করে না। প্রতিক্রিয়া করার সময় প্রাণী অংশভিত্তিক প্রতিক্রিয়া করে, অর্থাৎ সমস্তটা একসাথে সমাধান করার চেষ্টা করে না। প্রবলেমটাকে মানুষ সহ বিভিন্ন প্রাণী কোনো একটা সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেয়, তারপরে সে সেটাকে তোমার সমাধান করার চেষ্টা করে। যেমন ধরো তুমি একটা জার্নি যাবে, এখান থেকে এত দূর, ধরো 220 কিলোমিটারের রাস্তা। এবার তুমি একবারই যাবে না, সেখানে বিভিন্ন সমস্যা রয়েছে। যেমন কি এখান থেকে বাসে যেতে হবে, তারপর অটো করতে হবে, তারপর ট্রেন আছে, তারপর অটো আছে, তারপর আবার বাস আছে, তারপর আবার অটো আছে, এরকম ভাবে যাবে। অর্থাৎ এই যে টোটাল ডিসটেন্সটিকে তুমি কয়েকটা ছোট ছোট অংশে ভাগ করে নিলে। ঠিক আছে? এবার এইগুলোকে তুমি দেখে নিলে যে কোথায় কোন টাইমে গেলে আমি এইগুলোকে পাবো। এরকম ভাবে কোনো একটা সমস্যাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিই। এরপরে হচ্ছে আত্তীকরণের সূত্র বা উপমানের সূত্র। থর্নডাইকের এই সূত্র অনুযায়ী প্রাণী যখন কোনো নতুন সমস্যামূলক পরিস্থিতির সম্মুখীন হয়, তখন পূর্বের কোনো অবস্থার সঙ্গে আংশিক মিল খুঁজে বের করে।
পূর্বে যেভাবে প্রতিক্রিয়া করে সমস্যার সমাধান করেছিল বর্তমানে সেইভাবেই প্রতিক্রিয়া করে সমাধান সূত্র বের করে। অর্থাৎ কোনো সমস্যায় যদি আমাদের আজকে কোনো একটা সমস্যা হয়েছে, ধরো আমার প্রচন্ড শরীর খারাপ, জ্বর এসেছে, তো আমি গেলাম ডাক্তারবাবুর কাছে, সেখানে দেখা গেল যে ডাক্তারবাবু এই ওষুধগুলো দিলেন এবং এর ফলে আমার জ্বর সেরে গেল। এক সপ্তাহ পরে আবারও জ্বর এলো বা অন্য কোনো একজন ব্যক্তি জ্বর এলো, আমার সাথে দেখা হলো, তখন আমি বললাম যে এই ডাক্তারবাবুর কাছে গেছিলাম আমি এবং এই ওষুধগুলো দিয়েছিলেন। তিনিও সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে সেই ওষুধগুলো খেয়ে নিলেন বা আমি আবার পুনরায় গিয়ে সেই ওষুধগুলো কিনে এনে খেলাম এবং আবার জ্বর সেরে গেল। তো এই জিনিসটা মানে প্রথমে যে সমস্যায় পড়েছিলাম সেখান থেকে আমি যেভাবে সলিউশনের দিকে এসেছি সেই একই পদ্ধতি অবলম্বন করলাম দ্বিতীয়বার যখন আবার সমস্যায় পড়লাম তখন। এটা হচ্ছে আত্মীকরণ সূত্র বা উপমানের সূত্র, এটা হচ্ছে অন্য নাম। ঠিক আছে, এরপরে দেখো অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। মনে রাখবে এখান থেকে একটা প্রশ্ন আসে যে থর্নডাইকের কোন সূত্রটি প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত। মনে রাখবে যে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, এই সূত্র প্যাভলভের সাথে সম্পর্কিত। প্যাভলভের যে ধ্রুপদী অনুবর্তনের সূত্র রয়েছে, তত্ত্ব রয়েছে, প্যাভলভের সাথে সম্পর্কিত। ঠিক আছে, দেখো থর্নডাইক তার অনুসঙ্গমূলক সঞ্চালন সূত্রে বলেছেন প্রাণী যখন কোনো উদ্দীপকের উপযোগী প্রতিক্রিয়াটি করতে সক্ষম হয় তখন সেই প্রতিক্রিয়াটি যে কোনো উদ্দীপকের সঙ্গেই যুক্ত করা যায়। এই সূত্রের সঙ্গে প্যাভলভের অনুবর্তন প্রক্রিয়া সাদৃশ্য আমরা লক্ষ্য করি। অনুবর্তন প্রক্রিয়াতে যেমন দেখছিলাম আমরা, তোমাদের এখন পড়ায় নিয়ে পড়বো যে এরকম খাবার রয়েছে, কোনো একটা কুকুরকে খাবার দেওয়ার আগে যখন তাকে ঘন্টা বাজানো হচ্ছে, ঘন্টার আওয়াজ শোনানো হচ্ছে, ঘন্টার আওয়াজ, এবং তার ফলে কুকুরটি দৌড়ে আসছে, খাবার খেতে লাগছে। এরকম বেশ কয়েকদিন করার পর দেখা গেল খাবার না দিয়ে কেবল ঘন্টার আওয়াজ শোনালেই কুকুরের মুখ থেকে লালাক্ষরণ হচ্ছে, মানে কুকুরের বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ খাবার পাবো আমি এবার। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হয় অনুবর্তন। এটা তোমাদের আবার পড়াবো ডিটেইলসে প্যাভলভ পড়ানোর সময়। ঠিক আছে, দেখো অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্রে এটা বলা হয়েছে যে একটা কৃত্রিম কোনো উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের জায়গায় রিপ্লেস করে দেওয়া হচ্ছে, একসাথে যুক্ত করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এতদূর পর্যন্ত তোমাদের প্রত্যেকের বোঝা গেল কিনা বলো, কারো কোনো সমস্যা আছে কিনা বলো। এরপরে কয়েকটা প্রশ্ন আসে। বোঝা গেছে প্রত্যেকের? পিয়ালি, তৌফিক, পল্লব, সুমন, রিয়া, সুমন। আচ্ছা বেশ, চলো এবার এমসিকিউ গুলো আমরা দেখি। এই শর্টগুলো তোমরা সবাই পারবে। আচ্ছা বলো তাহলে সংযোজন বা তত্ত্বের প্রবক্তাকে আমরা সবাই জানি এটা কি হবে? ইএল থর্নডাইক। ইএল থর্নডাইক। আচ্ছা 2 নম্বরটা বলো, থর্নডাইক তার তত্ত্বে কতগুলো সূত্রের কথা বলেছেন? মুখ্য কতগুলো, গৌণ কতগুলো? মোট 8টি বলেছে, 3টি মোট 8টি, 5টি গৌণ। ভেরি গুড, 3 আর 5। তারপরে বলো থর্নডাইক পরীক্ষা করেছিলেন কোন প্রাণীর উপর? বিড়ালের উপর। তারপরে বলো থর্নডাইক তার তত্ত্বে শিখন বলতে কি বুঝিয়েছেন? কাদের মধ্যে সংযোগ? স্টিমুলাস রেসপন্স। স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে সংযোগ। চলো এবার প্রথম প্রশ্নের উত্তরটা বলো। এটা তো বললে, এটা বাদ দাও, থর্নডাইক হবে। 2 নম্বরটা বলো। এসআর বন্ড বা এসআর বন্ড থিওরি, ভেরি গুড। স্টিমুলার রেসপন্স বন্ড। 3 নম্বরটা বলো। সংযোজনমূলক হবে না। এটা হবে আমাদের আজকে যেটা বললাম এসআর বা সংযোজনমূলক মনোবিজ্ঞানীরা এই জিনিসটি বলেছেন। প্রজ্ঞামূলক এবং অন্তর্দৃষ্টিমূলক এরা উভয় কিন্তু এর বিপক্ষে, অর্থাৎ বুদ্ধির অস্তিত্বকে স্বীকার করেছেন কোন জিনিস শেখার ক্ষেত্রে। একমাত্র সংযোজনবাদীরা তারা বলেছে কোন জিনিস শিখতে গেলে আমাদের বুদ্ধির প্রয়োজন নেই। চলো 4 নম্বরটা বলো। ইন্টেলিজেন্স অফ অ্যানিমাল। না ভুল হলো, দেখো ভালো করে দেখো। ডি হবে, ডি অ্যানিমেল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স অফ অ্যানিমাল নয়, এখানে অপশন ডি হবে। 5টা বলো। অপশন ডি টাইম কার্ভ। অপশন ডি। এখানে সঠিক উত্তর হবে টাইম কার্ভ। 6 নম্বরটা বলো। তাড়না। যে কি বলেছে, যখন কোনো কাজ বিচার বুদ্ধির বিপরীত ভাবে ঘটে সেই কাজ ঘটানোর জন্য প্রথম মানে ওই স্তরের প্রথম স্তর কোনটা? তাড়না না অপশন বি? বি হবে না স্যার, বি হবে না। বলো কার কোনটা মনে হচ্ছে বলো।
বিটা মনে আমি হচ্ছে। তারপর ডিসকাস করব। ডি 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 স্যার তাড়নাই তো মনে হচ্ছে। স্তর অনুযায়ী তো তাড়না। সর্বপ্রথম কোনটা দরকার? তাড়না। অবশ্যই সি হবে, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে একটা তাড়না দরকার। তাড়না রূপে কি ছিল? তাড়না রূপে বিড়ালের মধ্যে কি ছিল? ক্ষুধা। ক্ষুধা ছিল, হাংরিনেস, তাই তো। লক্ষ্য ছিল কি? মাছ। এবার দেখো খিদে না থাকলে সে মাছের দিকে লোভনীয় হবে না, মাছ পাওয়ার জন্য ছটফট করবে না, সেটাই প্রথম স্তর হচ্ছে তাড়না। চলো 7 নম্বরটা বলো। 3টি। তিনটে। মুখ্য সূত্রের সংখ্যা 3টি। কি কি বলতে পারবে? অনুসূত্রে 5টি। প্রস্তুতি, ফল লাভ আর অনুশীলন। ইংরেজিগুলো বলতে পারবে? ল অফ চেষ্টা করো। রেডিনেস, ল অফ হুম। এফেক্ট অ্যান্ড ল অফ এক্সারসাইজ। ভেরি গুড। আচ্ছা, তারপরে একটা বলো। নামগুলো বলো। এটা তো জানো সবাই, 5টি হবে। বাংলাতে বলো নামগুলো। নয়টাও সি হবে। না, আরেকটা বলছি, এই যে গৌণ সূত্রগুলো রয়েছে, এই গৌণ সূত্র 5টা, এই 5টার মধ্যে নামগুলো বলতে পারবে কেউ? জটা পারো বলো। স্যার বহুমুখী, মানসিক, বহুমুখী, হ্যাঁ আংশিক আর আয়ত্তীকরণ। হ্যাঁ, অনুসঙ্গম আর অনুসর্গ, একদম তাই। মনে রাখবে বহুমন আংটি, এই কথাটা মনে রাখবে। বহুমুখী, মানসিক, আংশিক, দাঁড়াও, বহুমুখী প্রতিক্রিয়া, মানসিক প্রতিক্রিয়া, আংশিক প্রতিক্রিয়া। তারপরে মনে রাখবে আতি, অনুসঙ্গ। এইরকম ভাবে শর্টকাটে মনে রাখবে, তাহলে মুখস্থ রাখতে অসুবিধা হবে না। বহুমন আংটি, আতি, অনুসঙ্গ। আচ্ছা, তারপরে বলো 9 নম্বরটা বলো। উপমানের সূত্র। থর্নডাইকের মুখ্য সূত্রের অন্তর্ভুক্ত নয়। অনুশীলন, ফল লাভ, হ্যাঁ একদম তাই। অপশন সি, এটা হচ্ছে গৌণ সূত্রের অন্তর্গত। 10টা বলো। কোনটাই নয়। নিচের কোনটি থর্নডাইকের গৌণ সূত্রের অন্তর্ভুক্ত নয়? অপশন ডি, কোনোটি নয়। অপশন ডি, কোনটি নয়। ঠিক আছে। এটি ছিল আমাদের টোটাল প্রচেষ্টা এবং ভুল। প্রচেষ্টা এবং ভুল থিওরিতে যে প্রশ্ন দেয় সেটা হচ্ছে আমাদের থর্নডাইক থেকে। থর্নডাইকের মানে এই যে সূত্রগুলো থেকে। এটা হচ্ছে তোমাদের সিলেবাসটা। আমাদের দেখো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়ে গেছে, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট হয়ে গেছে, সোশ্যালাইজেশন হয়ে গেছে, এখানে আর্নেস্ট জোন্স, রুসো এগুলো হয়ে গেছে। দেন কি রয়েছে? পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি হয়ে গেছে আমাদের। পার্সোনালিটি এবং বডি টাইপস হয়ে গেছে আমাদের, যেখানে আমরা ওই যে এন্ডোমর্ফ, একটোমর্ফ, মেসোমর্ফ এগুলো পড়েছিলাম। ইন্টেলিজেন্স, বুদ্ধির তত্ত্ব, স্পিয়ারম্যান। ফ্রয়েড হয়নি তো। কোনটা হয়নি? ফ্রয়েড এরিকসনটা হয়নি তো। ফ্রয়েড, এরিকসন বাকি আছে তোমাদের? দাঁড়াও দেখি। হ্যাঁ, ঠিক। তোমাদের পুরনো ব্যাচটা বলছি ওটা। আচ্ছা, তোমাদের যেগুলো হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট করিয়েছি, ব্লুম ট্যাক্সোনমি করিয়েছি, সামাজিকীকরণ করিয়েছি, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট করিয়েছি, ইন্টেলিজেন্স করিয়েছি, আর চিন্তন প্রক্রিয়া করিয়েছি, ব্রুনারের তত্ত্ব করিয়েছি, জেন্ডার করিয়েছি, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন করিয়েছি, আর এখন লার্নিংটা চলছে। এই কয়েকটা হয়েছে। হ্যাঁ। ঠিক আছে। তার মানে এখনো আমাদের বেশ কয়েকটা বাকি রয়েছে। বেশ, এরপরের থেকে একটু ক্লাসটা লং করে তোমাদের 2-3টা করে করতে হবে, যাতে আমাদের প্র্যাকটিসের সময় পাওয়া যায়। বেশ, ঠিক আছে। আজকে এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। যদি স্যার ইংলিশ প্যাডাগোগির কয়েকটা প্রশ্ন দেখবেন একটু। ইংলিশ পেডাগোগি, হ্যাঁ পাঠিয়ে দাও আমাকে। আজকে তো ক্লাস আছে, তাহলে ক্লাসে আলোচনা করে দেবো তোমাদের। যদি থাকে কারো কাছে পাঠিয়ে দাও। না স্যার, যেটা আপনি প্র্যাকটিস করতে। দেওয়া হবে তো। হ্যাঁ, আজকে তো 9টা থেকে হবে। আচ্ছা, আমি যেটা দিয়েছিলাম সেটা। হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও দেখি।